আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ঐতিহাসিক দিন হতে পারে। যারা যারা ধারণাও করতে পারছেন না বাংলাদেশের উইমেন্স ফুটবলে আজকে কতটা ইম্পর্টেন্ট একটা দিন, তাদেরকে একটা ধারণা দিয়ে দিতে পারি। এশিয়ার সেরা 12টা আন্ডার-20 উইমেন্স টিমের মধ্যে বাংলাদেশ একটা। অংশগ্রহণের মাধ্যমেই এএফসি উইমেন্স আন্ডার-20 এশিয়ান কাপে বাংলাদেশ এই ব্যাপারটা নিশ্চিত করেছে। এবছর টপ 8-এ যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো প্রথম দফায় গিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটা রিয়েলিস্টিক একটা চান্স। এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। যারা যারা ধারণাও করতে পারছেন না বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছতে পারে যদি কোয়ার্টারে যেতে পারে, সেটা কিন্তু বিরাট বড় একটা হিউজ অ্যাচিভমেন্ট। এবং আজকে সেই অ্যাচিভমেন্টের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকজনের উপর অনেকটুকু দায়িত্ব নিয়ে। প্রথম দায়িত্বটা পিটার বাটলারের। তার উপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইনভেস্ট করেছে, তার উপর মেয়েরা আস্থা রেখেছে, তার উপর বাংলাদেশের ফ্যান্সরা পজিটিভ একটা ভাইব নিয়ে আস্থাটা রেখেছে। তবে কতদিন এই ধৈর্যটা তাদের থাকবে, কতদিন পিটার বাটলার তার এই স্বাধীনতা নিয়ে দলটাকে গুছিয়ে দলটাকে সামনে নিয়ে গিয়ে রেজাল্ট দেবেন না। থাইল্যান্ডের সঙ্গে ওই হার্টব্রেকের পর অনেক সময় মনে হয়েছিল আমাদের যে বাংলাদেশ হয়তো এইবার তাদের প্রথম দফায় এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারছে না, কারণ চায়না এবং ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের পরবর্তী দুটো ম্যাচ। তবে অন্যান্য গ্রুপের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশ চায়নার সঙ্গে মাত্র 2 গোলে হেরে গিয়েছে, এইসব ব্যাপার সব মিলিয়ে এখন কিন্তু খুবই রিয়েলিস্টিক একটা সিচুয়েশন যেখানে বাংলাদেশ আন্ডার-20 টিমটা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারে। এবং আজকে আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা ব্যাপারটা জেনে যাব বাংলাদেশ যেতে পারছে কি পারছে না, আমরা একটা নতুন ইতিহাস রচনা করতে পারছি কি পারছি না। বাট এখন আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পিটার বাটলারের রণকৌশলটা এই ম্যাচের জন্য কি হবে। প্রিভিয়াস যে দুটো ম্যাচ আমরা দেখেছি সেখান থেকে খুব একটা বেশি ধারণা হয়তো আমরা পাবো না। থাইল্যান্ড ম্যাচের দিকে যদি আমরা যাই, ওই ম্যাচটাতে বাংলাদেশ শুরুতেই থাইল্যান্ডের যে হাইলাইনটা আছে সেটা ব্রেক করার জন্য খুব ডিসিপ্লিনড ওয়েতে সুরভি আকন্দ প্রীতি এবং উমেলা মারমার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিল একটা থ্রেডিং পাস দেওয়ার জন্য, যেখানে আমাদের সেন্টার ফরওয়ার্ড সাগরিকা তিনি ওই থাইল্যান্ডের হাইলাইন প্রেসটাকে বিট করবেন। বাংলাদেশ যতবার বলটা পেয়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশ তাদের 2টো গোল আদায় করতে সক্ষম হয়েছিল এবং অবশ্যই সাগরিকাকে সেখানে ক্রেডিট দিতে হবে, বাংলাদেশের পক্ষে প্রথম উইমেন্স ফুটবলার যিনি মূল পর্বে এশিয়ান কাপের গোল দিয়েছেন। এবং ওই ম্যাচটা আসলে বাংলাদেশ নিজেদের ভুলেই বলতে গেলে হেরে গিয়েছিল। 2টো পেনাল্টি আমরা হজম করেছি, তারপর একটা থার্ড গোল দিয়ে থাইল্যান্ড ম্যাচ জিতে যায় 3-2-এ। চায়নার এগেনস্টে পিটার বাটলার পুরোপুরি ভিন্ন একটা রণকৌশলে গিয়েছিলেন, যেখানে তিনি পুরোপুরি ফোকাসটা দিয়েছিলেন ডিফেন্সে। আমরা ঠিকঠাক মতো ডিফেন্ড করে কম গোল খাবো এরকমই একটা প্ল্যান বোধহয় ছিল, কারণ তিনিও জানেন শেষ ম্যাচটা হবে ভিয়েতনামের সাথে এবং সেই ম্যাচটাকেই টার্গেট করেছিলেন এই পিটার জেমস বাটলার। এবং এখন পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে, বাংলাদেশকে ভিয়েতনামকে হারাতে হবে। যদি তারা হারাতে পারে তাহলে তারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে, কোনো ধরনের সমীকরণের প্রয়োজন হবে না। বাংলাদেশ যদি ড্রও করে ম্যাচটা ভিয়েতনামের সাথে, সেই ক্ষেত্রেও অপর দুটো গ্রুপ ম্যাচে যদি লোয়ার টায়ার দুটো টিম যে কোনো একটা টিম এক টিমের সঙ্গে ড্র করে ফেলে, সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ চলে যাবে শ্রেয়তর গোল ডিফারেন্সের কারণে। সো ড্র করেও কোয়ার্টারে যাওয়ার একটা সমীকরণ রয়েছে, বাট আমি সেদিকে যেতেই চাই না। আমি পিটার বাটলারের রণকৌশলটা এই ম্যাচের জন্য কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করতে চাই। এবং সেই জায়গাটায় আমার মনে হয় আমরা যদি আমাদের 11-এর দিকে তাকাই, ওই চায়নার ম্যাচটাতে আমরা যে একাধিক ডিফেন্ডারদেরকে মাঠে নামিয়েছিলাম, ইভেন অ্যাজ মিডফিল্ডার্স তাদেরকে খেলিয়েছিলাম, সেই বিষয়টা থেকে বোধহয় সরে আসবেন আজকে পিটার বাটলার। এবং ফুল ব্যাক পজিশনেও কিছু পরিবর্তন আমরা দেখতে পারি, সেন্টার ব্যাক পজিশনেও কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। সেই পরিবর্তনের আভাসগুলো পিটার বাটলার তার প্র্যাকটিস সেশনগুলোতে দেখিয়েছেন। এবং এই যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে বাংলাদেশ দলটায়, কিছু প্লেয়ার রয়েছেন যারা বাকিদের থেকে তুলনামূলকভাবে একটু বেশি ক্রিয়েটিভ, তাদেরকে আজকে ইউজফুলি ব্যবহার করার একটা সুযোগ পিটার বাটলার হয়তো খুঁজছেন। এবং সেটাই যদি তিনি করেন তাহলে কিন্তু বাংলাদেশ খুবই অ্যাটাকিং একটা লাইন আপ নামাতে চলেছে ভিয়েতনামের এগেনস্টে। নামাতেই হবে, কারণ গোল না দিলে আপনি ম্যাচ জিততে পারবেন না। গোল পাওয়ার জন্য আপনার ক্রিয়েটিভ স্পার্ক দরকার, আপনার মিডফিল্ডটাকে সংঘবদ্ধ রাখা দরকার এবং মিডফিল্ড থেকে বলের যোগানটা ঠিকঠাক মতো দেওয়ার প্রস্তুতি থাকা দরকার। আমরা একদম পেছন থেকে চলে আসি। আমাদের যে 2 ফুল ব্যাক খেলেছিলেন চায়নার এগেনস্টে, রাইট ব্যাকে পূজা দাস, লেফট ব্যাকে আফরিন, আমার কাছে মনে হয় যে আফরিন তার জায়গাটা হয়তো ধরে রাখবেন, কারণ তিনি পুরো টুর্নামেন্টের প্রত্যেকটা মিনিটই মোটামুটি খেলেছেন এবং তার উপরই পিটার বাটলার আস্থাটা রাখছেন। গোলবারের যথারীতি মিলি আক্তার রয়েছেন, যিনি আমাদেরকে বাঁচিয়েছেন বলতে গেলে। আমরা যে এই পরিস্থিতিতে আছি, যেখানে আমাদের একটা ভালো গোল ডিফারেন্স রয়েছে, -3-তে আমরা আছি, এটাতেও কিন্তু মিলি আক্তারের খুবই ইম্পর্টেন্ট একটা রোল ছিল, কারণ থাইল্যান্ড ম্যাচ স্পেশালি চায়না ম্যাচ, দুটো ম্যাচে যে অসাধারণ কিছু সেভ মিলি করেছে। চায়নার সঙ্গে কিন্তু আমরা সহজেই হয়তো 4-5টা গোল খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমরা 2টো গোল হজম করেছি। অল ক্রেডিট টু দ্য ডিফেন্স অ্যান্ড অফকোর্স মিলি আক্তারস ফ্যান্টাস্টিক সেভস।
এবং এখন আমরা সেন্টার ব্যাক পেয়ারিংয়ে যাই, সেখানে একটা সমস্যা হচ্ছে, কারণ সেখানে অনেকগুলো অপশন পিটার বাটলারের সামনে আছেন, তিনি কাকে এগিয়ে রাখবেন সেই জায়গাটায়। আমার কাছে মনে হয় অভিজ্ঞতাকে তিনি দাম দেবেন। যেহেতু অর্পিতা বিশ্বাস বাংলাদেশের ক্যাপ্টেন, মোস্ট লাইকলি অর্পিতা বিশ্বাসকে তিনি সেন্টার ব্যাক পজিশনের একটা পজিশনের জন্য রাখবেন এবং সেই সাথে তাকে পার্টনার করাবেন বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন আফিদার সঙ্গে। তার সঙ্গে যদি এই পার্টনারশিপটা হয়, সেই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্সড ব্যাকলাইন তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। এবং তারপর আমরা যদি সামনে এগিয়ে যাই, সুরমার কথা আপনারা হয়তো বলতে পারেন যে তিনি তো সেন্টার ব্যাক হিসেবে ভালোই খেলেছেন, খারাপ করেননি, করেছেন মোটামুটি। তবে এক্সপিরিয়েন্স ফ্যাক্টর যদি আমি চিন্তা করি, তাহলে আমার মনে হয় অর্পিতা বিশ্বাস এবং আফিদা খন্দকার এই দুজনকেই বাংলাদেশ হয়তো তাদের সেন্টার ব্যাক পজিশনে রাখবেন এবং পিটার বাটলার এই ব্যাপারটাই হয়তো চিন্তা করছেন। মিডফিল্ডটা যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে ইন্টারেস্টিং শক্তিশালী একটা জায়গা, সেখানে মমিতাকে আমার মনে হয় রিটেন করা হবে। থাইল্যান্ডের সঙ্গে তার একটা অ্যাসিস্ট রয়েছে এবং তিনি পেছন থেকে পাস দিতে পারেন, সেই লক্ষণটা তিনি দেখেছেন, তিনি ভালো ফর্মে আছেন, ভালো ওয়ার্ক রেট দেখাচ্ছেন, তাকে আমার মনে হয় প্রয়োজন হবে ডেফিনেটলি। এবং মমিতা আমার মনে হয় এই ম্যাচে তিনি স্টার্ট পাচ্ছেন ওই মিডফিল্ডটায়। এবং তার সঙ্গে যদি স্টার্ট করানোর কথা বলি, সেখানে আমার যেই একটা ধারণা যে স্বপ্না রানীকে স্টার্ট করানো দরকার ওই মিডফিল্ড ক্রিয়েটিভিটিটা পাওয়ার জন্য, কারণ মোটামুটি আমার মনে হয় যে ভিয়েতনামের সঙ্গে আমরা বল দখলের লড়াইয়ে খুব একটা বেশি পিছিয়ে থাকবো না। সুতরাং বলটা আমাদের পায়ে থাকলে সেটাকে ভালোভাবে কিভাবে কাজে লাগাতে হয়, সেট পিস যদি আমরা পাই সেখান থেকে কিভাবে ভালো ডেলিভারিগুলো আনতে হয়, সেগুলোর জন্য কিন্তু একটাই অস্ত্র আমাদের হাতে রয়েছে, সেটা হচ্ছে স্বপ্না রানী। তিনি হয়তো মিডফিল্ডটায় এই দলটার মধ্যে আজকে জায়গা পেয়ে যাবেন। রাইট ব্যাকের কথা বলি, সেখানে পূজা দাস ভালো পারফর্ম করতে পারেনি, চায়নার এগেনস্টে স্ট্রাগলই করেছেন বলা যায়। এবং তার জায়গায় আমার মনে হয় নবীরন আজকে সুযোগ পেয়ে যাবেন, যিনি কিনা বাংলাদেশের সিনিয়র উইমেন্স টিমের হয়ে এশিয়ান কাপের মূল পর্বও খেলে এসেছেন। ওই এক্সপিরিয়েন্সটা পিটার বাটলার হয়তো কাজে লাগাবেন। নবীরনকে গত ম্যাচে তিনি কিন্তু নামাননি, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটার জন্যই তাকে হয়তো প্রস্তুত করা হচ্ছে, যেন এই ম্যাচটায় তিনি খেলতে পারেন। থাইল্যান্ড ম্যাচে একটা ইয়েলো কার্ড খেয়েছিলেন, তার কারণেই বাংলাদেশ একটা পেনাল্টি হজম করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ আজকে নবীরনের সামনে ডেফিনেটলি আছে। এবং তারপর আমরা যদি ফরওয়ার্ড থ্রির কথা বলি, সেখানে খুব একটা বেশি তর্কের জায়গা নেই। উমেলা মারমা রয়েছেন, লেফট ফ্ল্যাঙ্কে হয়তো তিনি খেলবেন, সুরভি আকন্দ প্রীতি রাইট ফ্ল্যাঙ্কে খেলবেন এবং সবার সামনে খেলবেন সাগরিকা। এই হচ্ছে বাংলাদেশের প্রবাবল স্টার্টিং 11 আজকে ভিয়েতনামের এগেনস্টে। অ্যাটাকিং লাইন আপ হবে, যেখানে চারজনের ডিফেন্ডার যেই লাইন আপটা রয়েছে মিলি আক্তারের সামনে, সেই চার ডিফেন্সের লাইন আপের মধ্যে এক্সপিরিয়েন্স আছে। এবং তারপর মিডফিল্ডটা ডাইনামিক হবে, যেখানে একজন ক্রিয়েটিভ প্লেয়ার স্বপ্না রানী, তার পাশাপাশি দুজন হার্ড ওয়ার্কিং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার্স রোল প্লে করার মতো একটা সিচুয়েশন তৈরি করবেন। উইংয়ে সৌরভী আকন্দ প্রীতি, যিনি ডিফেন্সকেও সাহায্য করতে পারেন, সামনেও তিনি ভালো করতে পারেন, প্রলিফিক একজন গোল স্কোরার, সুযোগ পেলে তিনিও গোলের মধ্যে আসতে পারেন, তিনি একজন। উমেলা মারমার মতো ডাইনামিক একজন ফুটবলারকে আমরা পাচ্ছি, যিনি ড্রিফটিং করতে পারেন, ওয়াইড পজিশনে চলে যেতে পারেন, তিনি লেফট ফ্ল্যাঙ্কে আছেন। এবং বাংলাদেশের গোল মেশিন সাগরিকা, তিনি আপফ্রন্ট থাকবেন। সবারই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচটায় ভালো পারফর্ম করা, এটা কিন্তু কোনো সন্দেহ নেই, কারো ওপর আলাদা করে বেশি নির্ভর করার সুযোগ নেই। এবং পিটার বাটলার আমি চাই আপনি সাহসী একটা সিদ্ধান্ত নেন, কারণ এই ম্যাচটাতেও যদি আমরা সাহস না দেখাই, মোস্ট প্রবাবলি আমরা কোয়ার্টার ফাইনালে যেতে পারবো না এবং এমন একটা জায়গায় আটকে যাবো যেখান থেকে পিটার বাটলারের ওপরেই কিন্তু চাপটা আসা শুরু হবে যে তিনি কিন্তু ডেলিভার করতে পারছেন না। ডেলিভার করতে হলে বাংলাদেশের মেয়েদের পিটার বাটলারের আজকেই একটা মোক্ষম সুযোগ। কমেন্ট করে জানিয়ে দেবেন এই ম্যাচের প্রেডিকশন আপনাদের কি, এবং আরও একবার জানিয়ে দিই আমাদের দর্শকদের জন্য যে বাংলাদেশ ভার্সেস ভিয়েতনামের এএফসি আন্ডার-20 এশিয়ান কাপের এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আজকে সন্ধ্যা 7টায় এবং টি স্পোর্টসের পর্দায় দেখতে পারবেন। এবং এছাড়াও অবভিয়াসলি আপনি ট্যাপ ম্যাড সাবস্ক্রাইব করেও খেলাটা দেখার সুযোগ পাবেন। সুতরাং সবাই খেলা দেখবেন, বাংলাদেশকে সাপোর্ট দেবেন, ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী ভিডিওতে। অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে থাকবেন স্পোর্টস স্ট্রং হাউসের সঙ্গে।